আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দেশবাসী, আমি আজকে নয়াদিগন্ত পত্রিকার একটা সংবাদ নিয়ে আপনাদের সামনে পর্যালোচনা করতে চাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন খুনি হাসিনা গত 17 বছর কিভাবে বাংলাদেশের ভিন্ন মতের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তার ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাহবুব হাসান নামে এক ভিকটিম, উনি গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দেওয়ার সময় তিনি আবেগ আপ্লুত হয়ে তার উপর নির্যাতনের নির্মম যে নির্যাতন চালানো হয়েছিল তার বর্ণনা উনি দিয়েছেন। ওনাকে যখন জিজ্ঞাসাবাদ করা হতো, তার জন্য ওনাকে একটা এসি রুমে নিয়ে গিয়ে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। এরপর কানের লতি এবং লজ্জা স্থানে বৈদ্যুতিক শক দেওয়া হতো, যার ফলে 3-4 দিন ধরে রক্তক্ষরণ হতো, তীব্র জ্বালা পোড়া হতো। জঙ্গিবাদের মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে মৃত মানুষের বিকৃত অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখিয়ে হুমকি দেওয়া হতো যে তোরও এই পরিণতি হবে। সারাক্ষণ হাত পিছনে লোহার সাথে বেঁধে রাখা হতো, যার কারণে তিনি শুতে পারতেন না এবং ঘুমাতে পারতেন না। চোখে সারাক্ষণ কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হতো, হাতে হ্যান্ডকাফ লাগানো থাকতো, যার কারণে তার 2 চোখে ও 2 হাতের কবজিতে গভীর ক্ষত হয়ে গিয়েছিল। শরীরের কোনো কাপড় না থাকায় সারাক্ষণ ঝাঁকে ঝাঁকে মশা মাছি কামড়াতো। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারন্যাশনাল ইন্টারোগেশন সেলে TFI সেলে গুম ও অমানবিক নির্যাতনের শিকার এক ভুক্তভোগী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে লোমহর্ষক জবানবন্দি প্রদান করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জন অভিযুক্তের বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার নতুন এই সাক্ষী ট্রাইব্যুনাল 1-এ তার উপর নেমে আসা রাষ্ট্রীয়ভাবে নির্যাতনের প্রতিটি অধ্যায় তুলে ধরেন। বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের একক বেঞ্চে এই সাক্ষ্য রেকর্ড করেন এবং আগামী 29 জুন অভিযুক্ত পক্ষের জেরার জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। সোমবার ট্রাইব্যুনালের সাক্ষ্য দেওয়া মাহমুদুল হাসান বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি সংস্থায় প্রোগ্রামার ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। তিনি জানান, ছাত্রজীবনে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময় ছাত্র শিবিরের সমর্থক হিসেবে ছিলেন। ফেসবুকে সরকারের একতরফা নির্বাচন ও হেফাজতে ইসলাম সহ সারা বাংলাদেশের মানুষের উপর নির্যাতনের গঠনমূলক সমালোচনা তিনি করেছিলেন। এই অপরাধে 2016 সালের 20 জুন তিনি যখন বাগেরহাটের ফকিরহাটে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন, তখন একদিন রাত 9টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে সাদা পোশাকধারী ব্যক্তিরা তাকে কালো গ্লাসওয়ালা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। গাড়ির ভিতরে তার উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন চালানো হয়। তাকে জং টুপি পরিয়ে দেওয়া হয়, যার ফলে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। গাড়ি চলন্ত অবস্থায় তাকে লাঠি দিয়ে বিভিন্নভাবে খোঁচানো হয়, কানের উপর থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে ফেলা হয়। নির্যাতনের এক পর্যায়ে তার বাম হাতের কনুই ফেটে
গেলে তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়। এরপর তাকে যশোরের বিভিন্ন ম্যাচে শিবির কর্মীদেরকে ধরার জন্য, শিবির কর্মীদেরকে গ্রেফতার করার জন্য তাকে নিয়ে অভিযান চালানো হয়। ভুক্তভোগী জানান, ওই রাতেই তাকে নিয়ে যশোরের পাঠশালা নামক ছাত্রাবাসে অভিযান চালানো হয় এবং ছাত্রদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে পুনরায় 3-4 ঘন্টা গাড়ি চালিয়ে ফেরি পার হয়ে আবার 3-4 ঘন্টা গাড়ি চালিয়ে তাকে একটি ভবনে নিয়ে যাওয়া হয়, যেটা ছিল অন্ধকারাচ্ছন্ন। সেখানে তার গায়ের টি শার্ট খুলে নেওয়া হয়, পিছনে মোড়া করে শিকের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে চোখে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। পবিত্র রমজান মাস চলাকালীন সময় গুমের ঘটনা ঘটলেও রোজা রাখার কারণে তিনি একবেলা খেতে চাইলে তাকে মারধর করা হতো। বলা হতো এখানে 3 বেলা খাওয়ার নিয়ম, বাথরুমে যাওয়ার জন্য 1 মিনিট সময় দেওয়া হতো। 1 মিনিটের বেশি গেলেই তার উপর নেমে আসতো নিষ্ঠুর নির্যাতনের চূড়ান্ত বিবরণ দিতে গিয়ে সাক্ষী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে একটি এসি রুমে নিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হতো। কানের লতিতে এবং বিদ্যুৎ এবং লজ্জাস্থানে বৈদ্যুতিক শর্ট দেওয়া হতো, যার ফলে 3-4 দিন পর্যন্ত রক্তক্ষরণ হতো, তীব্র জ্বালা পোড়া হতো। জঙ্গিবাদের স্বীকারোক্তি আদায়ের জন্য তার উপর এই অমানবিক নির্যাতন করা হয়েছিল। সারাক্ষণ পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখা হতো যাতে তিনি শুইতে না পারেন। সমৃদ্ধ প্রিয় ভাইরা আমার, এ হলো ছোট্ট একটা নির্যাতনের কথা বললাম। এভাবে অসংখ্য ভিন্ন মতের লোককে গত 17 বছরে জুলুম নির্যাতন করে নিষ্পেষণ করে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ অনেক লোক মায়া কান্না করতেছেন। 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। পতন হওয়ার পরে বাংলাদেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে, যেখানে সব দল সব মতের মানুষ একই সাথে বসবাস করবে। তারা বাংলাদেশকে উন্নত করার জন্য, যুবকদের কর্মসংস্থান তৈরি করার জন্য এবং মা বোনদের জন্য নিরাপদ কর্মসংস্থানের জন্য তারা পলিসি মেকিং করবে। এবং আমাদের সমাজে যে মাদকের সয়লাব, গাঁজা, বাবা সহ যত প্রকার মাদক দ্রব্য আছে তা নির্মূল করার জন্য একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সব দল কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিন্তু আমরা দেখছি আর ভিন্ন চিত্র। এটা আমরা কেউ আশা করিনি। এখন যারা সরকারি দলে আছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা আসুন। একটা ক্ষুধা দারিদ্র মুক্ত স্বনির্ভর মানবিক বাংলাদেশ গঠন করার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মতের প্রতি সমান শ্রদ্ধা রেখে একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। যদি খুনি হাসিনার যেই জুলুমতন্ত্র ছিল, সেই জুলুমতন্ত্র যদি আপনারা পুনরায় বাংলার জমিনে কায়েম করতে চান, সেটা কখনোই সম্ভব হবে না। সেটা দিবাস্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। আজ যারা মায়া কান্না করতেছেন যে আগেই ভালো ছিলাম, এখন আপনাদের উপর হয়তো একটু খারাপ লাগতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আপনারা একটু পালায় আছেন, কারণ আপনারা এতদিন মানুষের উপর জুলুম নির্যাতন করছেন, মানুষের উপর মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছেন, জোর যার মুল্লুক তার রাজনীতি করেছেন। এজন্য আপনারা আত্মভয়ে পালিয়ে আছেন। আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধ বোধ আপনাদের মধ্যে কখনোই জাগ্রত হয়নি। আপনারা যে মানবতা বিরোধী অপরাধ করেছেন, অসংখ্য মানুষকে এইভাবে জেলে নিয়ে জুলুম নির্যাতন করেছেন। আমার জানা মতে 2016 সালের একটা পরিসংখ্যানে দেখেছিলাম, শুধু ঝিনাইদহ এবং সাতক্ষীরায় ছাত্র শিবিরের 17 জন
নেতাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়। 2016 সালের ঘটনার কথা বলছি। এভাবে যদি পরিসংখ্যান উল্লেখ করা হয় তাহলে জাতি হতবাক হয়ে যাবে। অনেক মানুষ জানেই না যে আসলে খুনি হাসিনা কীভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছেন, যার লোমহর্ষক বর্ণনা এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। এজন্য প্রিয় দেশের মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, এই হানাহানির রাজনীতি পরিহার করুন। খুন, দখল বাণিজ্য, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধ এই সবের রাজনীতি পরিহার করে সাম্যের রাজনীতিতে আসুন। তাহলেই একটি সুখী সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠন করা সম্ভব। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা রাজনীতি করব, আমরা বিভিন্ন মত ও পথের অনুসারী হব, কিন্তু বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে কর্মসূচি এবং কাজ রয়েছে সেগুলোকে আমরা সঠিকভাবে পরিচালনা করব এবং একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে যুবকদেরকে সমস্ত প্রকার মাদক দ্রব্য এবং খারাপ কাজ থেকে বিরত থেকে একটি ব্রাইট ক্যারিয়ার গঠন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।